আজকের ক্লাসে আমরা এবার দেখব ঝাড়খণ্ড টেটের বাংলা প্যাডাগজি। তো ঝাড়খণ্ড টেটের বাংলা প্যাডাগজির 15টা অতি গুরুত্বপূর্ণ কোয়েশ্চন আমরা দেখে নেব। সাথে থাকুন এবং এই ধরনের ক্লাস প্রত্যেক দিন আমাদের চ্যানেলে হতে চলেছে, সুতরাং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো চলুন আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নে আমরা চলে যাই। তো আমরা এবার দেখে নেই প্রথম প্রশ্ন। প্রথমে প্যাডাগজি দিয়ে স্টার্ট করব, প্যাডাগজিটা দেখে নেই। তো প্যাডাগজির প্রথম প্রশ্ন হচ্ছে অ্যাজারশন এবং রিজনিং। এই দুইটা অ্যাজারশন রিজনিং দেওয়া আছে, এগুলো আমরা খুব ভালো করে একবার পড়ে নেব, তারপর আমরা আনসারগুলো দেখব। কি বলেছে অ্যাজারশনে, কি বলা হয়েছে দেখুন স্যার। প্রাথমিক স্তরে ভাষা শিখনে বিলম্ব হলে শিশুদের পক্ষে নতুন ভাষা অর্জনে অনেক অসুবিধা হয়। একটু ভাবুন তো, প্রাথমিক স্তরে মানে ধরে নিন ক্লাস 1 কিংবা ক্লাস 2তে যখন শিশুটা থাকে, তখন যদি তাকে ভাষা শেখানো না হয়, তাকে যদি ভাষা শেখাতে সমস্যা হয় বা ভাষা যদি তাকে এই সময় শেখানো না হয়, তাহলে পরবর্তী সময়ে কিন্তু তার ভাষা অর্জনে সমস্যা হবে। কারণ ভাষা অর্জনের মূল সময়টা হচ্ছে উইদিন 6 ইয়ার্স। আমরা যদি বলি 0 থেকে 6 বছরের মধ্যে শিশুদের ব্রেনটা খুব ফাস্ট থাকে, প্রাথমিক স্টেজে যেটাকে বলা হয়। তো এই স্টেজে যদি তাকে আমরা ভাষাগুলো না শেখাই, তাহলে সে অর্জন করতে পারবে না, বা পরবর্তী সময়ে সে যদি অর্জন করতে যায় নতুন ভাষা, তখন কিন্তু তার অনেক সমস্যা হবে। এটা তো 100% কারেক্ট, এটা হচ্ছে ট্রু, আমরা ধরে নিলাম এটা হচ্ছে কি, এটা হচ্ছে সত্য। ভাষা অর্জনের জন্য শিশুদের প্রারম্ভিক বর্ষগুলির সংবেদনশীল পর্যায়, এইমাত্র যেটা বললাম, ভাষা অর্জনের ক্ষেত্রে প্রারম্ভিক যে বর্ষ, এই যে 0 থেকে 6 বছর আমরা যেটা ধরে নিই, একদম প্রাক শৈশবকাল বা যেটা বলে থাকি একদম ছোট্ট বয়স, এই সময়টা কিন্তু খুব সেন্সিটিভ এরিয়া। কারণ এই সময় আপনি শিশুদেরকে যা বলবেন তা কিন্তু শিখে যাবে। তাই এই সময় যদি আপনি ভাষাগুলো না শেখান, তাহলে কি সে ভাষা শিখতে পারবে? কষ্ট হবে তার পরবর্তী সময়। তার মানে দুটাই কারেক্ট। তো অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। কার্য এ এবং কারণ 4 উভয় সত্য এবং একটা আরেকটার সঙ্গে কানেক্টেড। এখানেও দেখুন শিশুদের ভাষা অর্জনের অসুবিধা হচ্ছে, প্রাথমিক স্তরের কথা বলা হচ্ছে, এখানেও প্রাথমিক স্তরের কথা বলা হচ্ছে, তার মানে একটা আরেকটার সঙ্গে কানেক্টেড রয়েছে। নিচের কোনটি বহুভাষা প্রসঙ্গে গঠনমূলক স্তরের ক্ষেত্রে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2022-এর একটা মূল নীতি? এনসিএফ 2000 এনইপি 2022 ন্যাশনাল কারিকুলাম অফ ফ্রেমওয়ার্ক এনসিএফ 2022 যেটা বলেছিল, এনসিএফ 2022-এর বহুভাষা প্রসঙ্গে মূল নীতি কোনটি? কোয়েশ্চন নাম্বার 92। প্রারম্ভিক স্তরে শিশুরা বিভিন্ন মৌখিক ভাষা গ্রহণ করতে অসমর্থ হয়। আরেকটা হচ্ছে বহুভাষিকতার জ্ঞানীয় এবং সামাজিক সাংস্কৃতিক উভয় সুবিধা রয়েছে। শিশুদেরকে তাদের গৃহের ভাষা ভুলে যেতে সাহায্য করে না ভাই, এটা কখনো হবে না। শিশুরা তারা কিন্তু যদি আরেকটা ভাষা শিখে নেয়, তাহলে আপনি এবার মাতৃভাষা জানেন, বাংলা ভাষা জানেন, এবার আরেকটা ভাষা যদি আপনি শিখেন, তাহলে আপনি মাতৃভাষা কি ভুলে যাবেন? কখনোই না। তার মানে অপশন নাম্বার 3টা হবে না। আগে আমরা এলিমিনেট করার শিখি। ফলপ্রসূ পাঠ্যক্রম আদান প্রদানে একটি শ্রেণীকক্ষ কার্যের বহুভাষিক প্রকৃতিটা প্রতিবন্ধক হয়। অর্থাৎ আমরা যদি ফলপ্রসূ পাঠ্যক্রম করি, অর্থাৎ যে পাঠ্যক্রমটা পড়ার পর আমাদের ফল লাভ হবে, ওই ধরনের অর্থাৎ পজিটিভ রেসপন্সে যদি আমরা ভালো করে যদি শিক্ষাটা গ্রহণ করি, তাহলে শ্রেণীকক্ষে কি সেটা একটা খারাপ নজর পড়বে, প্রতিবন্ধক বাধা হয়ে দাঁড়াবে? মোটেই না। এটাও কাটলাম। তো কারেক্ট আনসার এখানে দেখুন বহুভাষিকতার কথা বলা হয়েছে, এবং অপশনে একটা মাত্র অপশন আছে যেখানে বহুভাষিকতার কথা বলা হয়েছে, যে বহুভাষিকতার জ্ঞানীয় এবং সামাজিক কিংবা সাংস্কৃতিক উভয় সুবিধা রয়েছে। অর্থাৎ বহু ভাষা যদি আমরা জানি, তাহলে সামাজিক ক্ষেত্রেও আমরা কি করতে পারি, অন্য ভাষার সামাজিক দিকেও আমরা সমর্থ হতে পারি, বা অন্যান্য যে ভাষা আছে ওই ভাষার বা ওই কালচারের ওই সংস্কৃতির সঙ্গে আমরা অংশগ্রহণ করতে পারি, আবার কগনিটিভ দিক দিয়ে তো আমরা পারি। সুতরাং অপশন নাম্বার 2 এই ক্ষেত্রে কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 93 কি হবে কারেক্ট আনসার বলুন তো আপনারা?
কোনো কোনো ভাষা সম্প্রদায়ে দুটা ভিন্ন ভাষা সহাবস্থান করে। প্রতিটিরই সামাজিক অনুষ্ঠানে স্বতন্ত্র পরিসীমা রয়েছে। এই পরিস্থিতিকে বর্ণনা করা যায়। কোনো কোনো ভাষা সম্প্রদায়ে দুইটা কিন্তু ভাষা ভিন্ন ভাষা রয়েছে। একটা ভাষা সম্প্রদায়ের মধ্যে দুইটা ভাষা রয়েছে। একটা ভাষার মধ্যে একটা ভাষা সম্প্রদায় বা একটা ভাষা কমিউনিটি, এক ভাষা কমিউনিটির মধ্যে আরও দুইটা ভাষা কিন্তু রয়েছে, দুইটা আরও অনেক ভাষা রয়েছে। তো এটা প্রত্যেকটা কিন্তু সামাজিক অনুষ্ঠানে যাদের স্বতন্ত্র পরিসীমা রয়েছে, যেমন ধরুন অ্যাজ ফর বেঙ্গলি যদি আমি ধরি এক্সাম্পল হিসাবে, যারা বাংলা ভাষায় কথা বলে তাদের মধ্যে আমি ধরে নিলাম যে দুইটা শ্রেণী আছে। একজনে একটু অন্য ধরনের কথা বলে, আবার অন্য বাঙালি যারা আছে তারা অন্য ধরনের কথা বলে। ঠিক আছে, যেমন আমরা সহজে যদি বলি যে এক ধরনের বাংলা আছে সিলেটি বাংলায় কথা বলে, আরেকজন আছে একদম প্রপার বাংলা ওয়েতে কথা বলে। তো এই যে দুই ধরনের বাঙালির মধ্যে কিন্তু বাংলা বলে, কিন্তু সিলেটি বাংলা ইট ইজ নো ডাউট বাংলা বলে, আবার এখানে এই বাংলাগুলো একদম শুদ্ধ পিওর বাংলা বলে। তো এই দুইটা বাংলার মধ্যে কিন্তু তফাৎ আছে। এবং এই সামাজিক প্রতিষ্ঠানের স্বতন্ত্র পরিসীমা কেন? কারণ এই সিলেটি ভাষার যত মানুষগুলো আছে সবাই কিন্তু সিলেটি ভাষায় কথা বলবে। আর কলিকাতার একদম মেইন যেগুলো অরিজিনাল বাংলা ভাষা, এখানের যেটা সামাজিক পরিস্থিতি, এখানে কিন্তু সবাই সামাজিক অনুষ্ঠানে এই ভাষাতেই কথা বলবে। এখানে কেউ কিন্তু এই সিলেটি ভাষার কথাটা বলবে না। তো এই ধরনের যে পরিস্থিতি, এটাকে বলা হয় ডিগ্লোসিয়া। মনে রাখবেন, ডিগ্লোসিয়া ইজ দ্য রাইট আনসার। শিশুরা জোড়াবদ্ধ হয়ে কাজ করে। একটি পাঠকে অর্ধেক ভাগ করা হয়। শিশুরা কি করবে? দলবদ্ধ হয়ে কাজ করবে, জোড়ায় কাজ করবে। যে আচ্ছা, একজন শিক্ষক কী করলেন, দুইটা ছাত্র দিয়ে একটা গ্রুপ বানালেন, আরও দুইটা ছাত্র দিয়ে আরেকটা গ্রুপ বানালেন, এই ধরে তিনি গ্রুপ করে দিলেন। এবং তিনি পাঠকে অর্ধেক ভাগ করা হয়, একটা পাঠকে হাফ করা হয়, একটা সম্পূর্ণ একটা লেসনকে তিনি কী করলেন? অর্ধেক করলেন। একটি শিশু পাঠটা পড়বে এবং তার সহপাঠীর জন্য যেটি অন্য শিশুটি লিখবে। এবারে তিনি সম্পূর্ণ পাঠটাকে অর্ধেক করে দিলেন, তারপর একজনকে বললেন, যেমন তাকে বললেন যে তুমি পড়ো, আর তার পড়াটা শুনে ওই অপরজন স্টুডেন্টটা কী করবে? সে লিখবে। তো তারা দুইজনে মিলে এই যে কার্যটা করবে, এটা সম্পূর্ণ একটা প্রসেস কমপ্লিট করবে। এই যে সম্পূর্ণ প্রসেসটাকে আমরা কি বলতে পারি? কোয়েশ্চন নাম্বার 94, এটা কি বলা হয়? ওয়ার্ড ওয়েব বা রানিং ডিকটেশন কিছু হয় না, এটা হবে পার্শিয়াল ডিকটেশন। পার্শিয়াল মানে অর্ধেক। আমরা সম্পূর্ণ পার্টটাকে অর্ধেক করলাম, এটা একটা সমস্যা। এটা একটা পার্শিয়াল হলো না, অর্ধেক হলো মানে পার্শিয়াল করলাম। আর একজন বলছে আরেকজন লিখছে, আবার আরেকজন বলছে আরেকজন লিখছে, তার মানে পার্শিয়াল ডিকটেশন। তুমি অর্ধেক বলো, সে অর্ধেক বলবে। দ্যাট ইজ কল্ড পার্শিয়াল ডিকটেশন ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। নিচের কোন বিবৃতিটি ভাষা শ্রেণীতে সাহিত্যিক পাঠ অধ্যয়ন করা সত্য নয়? ভাষা শ্রেণীতে আমরা সাহিত্যিক পাঠ অধ্যয়নের জন্য সত্যি নয়, নিচের কোনটা? 95। সাহিত্যিক পাঠ ভাষা শিখনের ক্ষেত্রে সাংস্কৃতিক অন্তর্ভুক্তিকরণ, এটা তো ঠিক আছে। কারণ সাহিত্যিক ভাষা যদি আমরা জানি বা সাহিত্যিক যদি আমরা পাঠ করি, তাহলে ভাষা শিখনের ক্ষেত্রে আমরা সংস্কৃতির দিক দিয়ে অন্তর্ভুক্ত হতে পারি। কারণ বিভিন্ন সাহিত্যের মধ্যে বিভিন্ন সংস্কৃতি আছে, যে সাহিত্য পাঠগুলো করলে আমরা সংস্কৃতি বিষয়ে আমরা জানতে পারি। সাহিত্যিক ভাষা জটিল চিন্তন এবং প্রতিক্রিয়ার বিকাশ সাধন করে। সাহিত্যের পাঠের মধ্যে আমরা জটিল চিন্তন বলি বা প্রতিক্রিয়ার বিকাশ যেটা বলি, এটা কিন্তু আমাদের হতে পারে। সাহিত্যিক পাঠ জটিল চিন্তন এবং প্রতিক্রিয়ার বিকাশে সাধন করে। জটিল চিন্তা হয় এবং প্রতিক্রিয়ার বিকাশও আমাদের হতে পারে, সেখানে কোনো আশ্চর্য হওয়ার কোনো কথা নয়। কোয়েশ্চন নাম্বার 95 যেটা বলেছে, সাহিত্যিক পাঠ কেবলমাত্র প্রশংসা এবং আমোদের জন্য পড়ি। সাহিত্যিক পাঠ ব্যাকরণ শিখনে অবশ্যই ব্যবহার করতে হবে। এখানে কারেক্ট আনসার এই দুটার মধ্যেই কনফিউশন আছে। ঠিক আছে, দুটার মধ্যে কনফিউশন আছে। জেনারেলি সাহিত্যিক পাঠ আমরা কেবলমাত্র প্রশংসার জন্য পড়ি না। মনে রাখবেন, সাহিত্যিক পাঠটা আমরা কেবলমাত্র প্রশংসা বা আমোদের জন্য পড়ব না। সাহিত্যিক পাঠটা আমরা কেন করি? আমাদের ঠিক আছে, আমি মানলাম আমরা প্রশংসার জন্য পড়লাম বা আমাদের আমোদ প্রমোদ একটু মজা লাগলো তার জন্য পড়লাম, শুধু কি তাই?
না। তো এই ক্ষেত্রে এটা হবে কি কারেক্ট অ্যান্সার। আমরা আমাদের জ্ঞান বৃদ্ধি করার জন্য আমরা কি করি, সাহিত্য পাঠ করি। সাহিত্যিক পাঠ ব্যাকরণ শিখনে অবশ্যই ব্যবহার করতে হবে। তো সাহিত্যিক পাঠ ব্যাকরণ শিখনে অবশ্যই ব্যবহার করতে হবে, এটাও সঠিক নয়, কারণ এখানে দেখুন অবশ্যই বলেছে, অবশ্যই ব্যবহার করতে হবে, অবশ্যই ব্যবহার করতে হবে। তার মানে এখানে সাহিত্যিক পাঠ ব্যাকরণ শিখনে ব্যবহার করতে হয়, কিন্তু ম্যান্ডেটরি না। ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে যে সাহিত্য পাঠ লাগবেই লাগবে সেটা কোনো কথা না। সাহিত্য যদি আমি রচনা করি তখন আমার লাগবে, সাহিত্য পাঠে যে ব্যাকরণ শিক্ষণে অবশ্যই ব্যবহার করতে হবে সেটা কোনো কথা নয়। তো এখানে অপশন 3 এবং 4 দুটাই কিন্তু কারেক্ট লাগছে। তো অ্যাকর্ডিং টু আমরা আপাতত অপশন নাম্বার 3টাই ধরে নিচ্ছি। ক্লিয়ার? 4টা হতে পারে, নো ডাউট। ষষ্ঠ শ্রেণীর নবীন খুব কষ্ট করে পাঠটি পড়ছে। একটা ক্লাস 6-এর একটা স্টুডেন্ট, সে কী করছে, খুব কষ্ট করে একটা পাঠ পড়ছে, অনেক কষ্ট হচ্ছে তার, 96। শিক্ষিকা তাকে সহজতর করে পাঠটা পড়তে দিলেন, তিনি তাকে একটু সাহায্য করলেন। শিক্ষিকা কর্তৃক এই যে কাজকে আমরা কি বলি? আরে ভাই, আমরা বারবার বলেছিলাম যে এটা ভাইগোটস্কি থেকে প্রশ্ন নেওয়া। ভাইগোটস্কির ভাষায় এটাকে বলা হয় স্ক্যাফোল্ডিং। একটা ছাত্র যদি খুব কষ্ট করে পড়ে, সে যদি পারে না এবং শিক্ষক যদি তাকে একটু সাহায্য করেন, ধাপে ধাপে সহায়তা করে দেন, দ্যাট ইজ কল স্ক্যাফোল্ডিং, একটু সহায়তা করে দেওয়া। তো দ্যাট ইজ কল, আমরা ভাইগোটস্কির যে ভাষা শিক্ষার ক্লাস, এখানে আমরা এই বিষয়ে পুরো ডিসকাস করেছি। ভাষা শিক্ষণের কোন আবেদনটি বিশ্বাস করে যে ভাষা একটি অভ্যাস? ল্যাঙ্গুয়েজ ইজ এ হ্যাবিট। এটা কোন শিক্ষণ পদ্ধতিতে আমরা সেটা মানিয়ে নিতে পারি? 97। তো এটা মনে রাখবেন, এটা আমরা অডিও লিঙ্গুয়ালিজম বা শ্রবণ ভাষিকতায় আমরা বুঝে নিতে পারি যে ভাষা একটি অভ্যাস। কারণ যত আমরা শুনবো তত আমাদের অভ্যাস হয়ে যাবে, শুনতে 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 শিখে যাব। তো যত বেশি শিখবো তত আমরা জিনিসটা মনে থাকবে। দ্যাট ইজ কল ভাষা একটি অভ্যাস। শ্রবণ ভাষিকতা এই পদ্ধতিটা বিশ্বাস করে। প্রদত্ত প্রশ্নগুলির উত্তর দেওয়ার জন্য একটি শিশু অপঠিত অনুচ্ছেদ পড়ে, এই ধরনের পঠন বলতে কি বোঝায়? এবার ধরুন আমরা একটু পরবর্তীতে আমরা প্যাসেজ সলভ করব, বা আমাদের পরীক্ষায় যে প্যাসেজ আসবে, আমরা যখন প্যাসেজটা পড়বো, প্যাসেজটা আমরা কেন পড়ি? প্রশ্নগুলো সমাধান করার জন্য। তো এই যে আমরা অপঠিত অনুচ্ছেদ যেগুলো আমরা প্রশ্ন সমাধানের জন্য যে করব, এই পঠনকে কি বলা হয়? বা এই ধরনের যে আমরা যে রিডিংটা করব, এই রিডিংকে আমরা কি বলতে পারি? কোয়েশ্চন নাম্বার 98। এটাকে বলা হবে পুঙ্খানুপুঙ্খ পঠন, অর্থাৎ খুব ভালোভাবে প্যাসেজটাকে পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে হবে। যদি আমরা ভালো করে পুঙ্খানুপুঙ্খভাবে যদি না পড়ি, তাহলে প্রশ্নগুলোর উত্তর আমরা খুঁজে পাবো না। প্রশ্নের উত্তর খুঁজে বের করতে গেলে প্যাসেজটাকে খুব ভালোভাবে উপর থেকে নিচ পর্যন্ত পড়তে হবে, তাই না? যদি আমরা খুব ভালো করে পুঙ্খানুপুঙ্খভাবে যদি পাঠটাকে, এই অনুচ্ছেদটাকে যদি না পড়ি, তাহলে আমরা এই প্যাসেজ থেকে উত্তর বের করতে পারবো? কখনো না। নেক্সট, শিক্ষক শিক্ষার্থীদের 5টি চিত্র দেখান এবং এর ভিত্তিতে তাদেরকে গল্প লিখতে বলেন, এটি কিসের উদাহরণ? তিনি তাকে প্রথমে 5টা চিত্র দেখালেন, তারপর বললেন যে এই চিত্রর ভিত্তিতে তোমরা কি করো, গল্প লিখো। চিত্রগুলো দেখেছো তো, এবং এই চিত্র অনুসারে তোমরা এবার গল্প লিখো। এটা কিসের উদাহরণ? 99। আপনারা বুঝতে পারছেন, এটা হচ্ছে কি সৃজনশীল লিখন বা ক্রিয়েটিভ রাইটিং। কারণ এখানে সে নিজে থেকে কিছু একটা সৃষ্টি করছে, তাকে একটা ক্লু দেওয়া হয়েছে যে এটা একটা পিকচার। ধরে নিন এটা একটা পিকচার, আমি একটা পিকচার অঙ্কন করে দিই। কি পিকচার অঙ্কন করব? আমি তো কোনো পিকচার অঙ্কন করতে পারি না। আচ্ছা, এটা একটা পিকচার অঙ্কন করলাম। এটা কিসের পিকচার? এটা একটা ছাতার পিকচার। আমি একটা ছাতা অঙ্কন করে দিলাম শিশুকে, যে এই দেখো এটার নাম কি? এটার নাম হলো ছাতা। এবার তুমি এটা কি দেখছো? ছাতা দেখছো তো, ছবি আমি এঁকে দিলাম। তো তো ওই ছবিটা দেখে দেখে তুমি ওই এটার নাম কি? এটার নাম হচ্ছে ছাতা। তো ছাতা বিষয়ে তুমি 2-3 লাইন চাইলে লিখে দাও। তার মানে সে তখন এই ছবিটা দেখে দেখে সে লিখে দেবে ছাতা ব্যাপারে। দ্যাট ইজ কল, সে ক্রিয়েটিভ রাইটিং করবে, সে নিজে থেকে সৃষ্টি করবে। দ্যাট ইজ কল সৃজনশীল লিখন ইজ দ্য রাইট আনসার। নিচের কোনটি ভাষায় কর্ম দক্ষতা ভিত্তিক মূল্যায়নের বৈশিষ্ট্য? নিচের কোনটি ভাষায় কর্ম দক্ষতা ভিত্তিক মূল্যায়নের উদ্দেশ্য? কারেক্ট আনসার কী হবে? 100। তো এটা কারেক্ট আনসার হবে প্রাসঙ্গিক সংযোগমূলক কার্য। প্রসঙ্গক্রমে আমরা সংযোগ করব, প্রসঙ্গক্রমে। গ্রামার কোন সময় শেখা উচিত, বা
যে কোনো ব্যাপার আমরা যে কথা বলি একে অপরের সঙ্গে, কোন সময় খারাপ কথা বলি, কোন সময় ভালো কথা বলি, এগুলো তো বুঝে বলতে হয়, তাই না? ঝট করে তো কারোর সঙ্গে কোনো খারাপ কথা ভালো কথা বলতে হয় না। প্রসঙ্গ অনুযায়ী আমাকে কোন সময় খারাপ কথা বলতে হবে, কোন সময় একটা বন্ধুর সঙ্গে মজাক করতে হবে, কোন সময় মজাক করতে হবে না, এই জিনিসগুলো তো আমাকে বুঝতে হবে। আমি কোন প্রসঙ্গে দাঁড়িয়ে আছি, কোন অবস্থায় দাঁড়িয়ে আছি, এই জিনিসগুলো তো আমাকে বুঝতে হবে। তাই এখানে প্রসঙ্গক্রমের সংযোগমূলক কার্য হচ্ছে কর্মদক্ষতা ভিত্তিক মূল্যায়নের একটা মূল বৈশিষ্ট্য। তারপর আবার আমরা একটা অ্যাজারশন রিজনিংয়ে পেলাম। এবার আমরা অ্যাজারশন রিজনিংটা দেখব, কোয়েশ্চন নাম্বার 101। রিডিংয়ের ক্ষেত্রে পঠন হলো কেবলমাত্র বর্ণ শব্দ সম্পর্কে বুঝতে পারা, সঠিকভাবে শব্দ উচ্চারণ করা না ভাই, মোটেই না। আমি আপনাদের রিডিংয়ের প্রত্যেকটা ক্লাসে আমি বলেছি যে স্যার হোয়াট ইজ রিডিং। রিডিং মিন্স রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং। রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং, যেখানে কি লেখা আছে ওটা পড়ে আমাকে বুঝতে হবে, পড়ে আমাকে বুঝতে হবে। কি লেখা আছে ওইটা পড়ে যদি আমি না বুঝতে পারি, তাহলে এই পড়াটাকে আমি পড়া বলবো না, এটা আমার পড়া হলো না। কিন্তু একটা জিনিস পড়ে আমাকে বুঝতে হবে। শুধুমাত্র বর্ণ শব্দগুলা বুঝলাম আর ওই শব্দ উচ্চারণ করলাম আর কি লেখা আছে তার মিনিং বুঝলাম না, দ্যাট ইজ নট রিডিং। তার মানে অপশন নাম্বার এটা ভুল। অর্থ বোঝার ক্ষেত্রে পঠন হলো সংকেতের অর্থ উদ্ধার। ইয়েস, পড়তে গেলে আমাকে কি করতে হবে? পঠন হলো অর্থটা বোঝার ক্ষেত্রে সংকেতের অর্থ উদ্ধার, মানে ডিকোড করা। একটা জিনিস পড়ে তার অর্থগুলা খুব ভালো করে বোঝা, তার মানে বি কারেক্ট। তো 101-এর এখানে কারেক্ট আনসার কোনটা? কারেক্ট আনসার দেখে নিই। 101-এর কারেক্ট আনসার হচ্ছে, দেখুন এই দেখুন, বি সত্য কিন্তু এ মিথ্যা। বিটা সত্য, এটা কিন্তু মিথ্যা, সুতরাং অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার। 102 আমরা দেখি। একজন শিক্ষিকা তার ছাত্রদের শ্রবণ দক্ষতার মূল্যায়ন করতে হবে। একজন শিক্ষিকা বললেন না, শ্রবণ দক্ষতার মূল্যায়ন করতে হবে, কারণ আমি যে পড়াচ্ছি ছাত্ররা কতটুকু শুনছে ওইটা আমার বুঝতে হবে। আমি যে পড়াচ্ছি বা তাদের সঙ্গে গল্প করছি, তারা আদৌ আমার কথাগুলো শুনতে পাচ্ছে না শুনছে না, ওই জিনিসটা আমাকে এবার টেস্ট করতে হবে। নিচের কোন কার্যটি ইনি শ্রবণ মূল্যায়ন হিসাবে নির্বাচন করবেন? নাম্বার 1, শিক্ষিকা একটি গল্প বলবেন এবং তারপর বুধ পরীক্ষণমূলক প্রশ্ন জিজ্ঞাসা করবেন। হতে পারে তিনি একটা প্রথমে গল্প বলবেন, যে প্রথমে তিনি একটা গল্প বলে নিলেন, তারপর যে আমি গল্পটা বলছি তোমরা মন দিয়ে শোনো, তারপর তিনি গল্পটা বলেন, তারপর এই গল্প থেকে ছোটো ছোটো প্রশ্ন তিনি তারা করতে পারেন, করে তিনি বুঝে নেবেন যে তারা ঠিকঠাক শুনতে পারছে কিনা না। যদি তারা ঠিকঠাক শুনতে পারে তাহলে তারা উত্তর দিতে পারবে, তার মানে শ্রবণ হয়েছে তাদের, তারা শ্রবণ করেছে। আর যে উত্তর দিতে পারবে না তার মানে সে ভালো মনে শ্রবণ করছে না, এটা হতে পারে। বাকি অপশনগুলো দেখি। শিক্ষিকা শিশুদের একটি গল্প পড়তে বলবেন এবং তারপর বুধ পরীক্ষণ প্রশ্ন জিজ্ঞাসা করবেন। ছাত্ররা নিজে নিজে পড়বে, সে পড়ছে, সে নিজে রিডিং করছে, এখানে তো ছাত্রটা শুনছে না, তার মানে এটা হচ্ছে না, এটা শ্রবণের সঙ্গে যুক্ত না, এটা রিডিংয়ের সঙ্গে যুক্ত। শিক্ষিকা শব্দভাণ্ডার ভিত্তিক কাজ দেবেন, তাদের মৌখিক পরিবেশনার মান নির্ণয় করবেন না। কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট অ্যান্সার অফ দিস কোয়েশ্চন। বোঝা গেল? ভাষার অর্থগত দিকগুলি কার সঙ্গে সম্পর্ক? মতো অর্থ 103। অর্থ মানে কি ভাই? শব্দার্থ, ভেরি সিম্পল। আমি আগের ক্লাসেও বারবার বলি, অর্থ মানে কি? অর্থ মানে হচ্ছে কি? শব্দার্থগত তত্ত্ব। অর্থগত তত্ত্ব মানে হচ্ছে শব্দার্থগত তথ্য, সুতরাং অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। অর্থ সংক্রান্ত কিছু মানে শব্দার্থ, তার মানে শব্দার্থ তত্ত্ব। নিম্নে প্রদত্ত কোনটি ভাষা শিখনের আদর্শ নয়? ভাষা শিখনের আদর্শ নয় কোনটি আমরা দেখব, কোয়েশ্চন নাম্বার 104। এখানে শিক্ষার্থীরা তাদের পছন্দসই আবেদনে বৈচিত্র্য আনতে পারে, ডাইভার্সিটি। তো ডাইভার্সিটিকে আমাদের মান্যতা দিতে হবে, এটা তো কারেক্ট, এটা একটা আদর্শ হবে। ভাষা সংযোগ সাধনের উপাদান। ভাষা শেখা হয় ব্যাকরণের নিয়ম নীতিগুলি মুখস্থের মাধ্যমে। পেয়ে গেছি ভাই মুখস্থ। প্যাডাগজিতে যখনই মুখস্থ, কণ্ঠস্থ, নাকস্থ, কানস্থ থাকবে সঙ্গে সঙ্গে আমরা কেটে দেবো, এটা কারেক্ট আনসার হবে না। আর এটা আদর্শ নয়, তো কোনটা আদর্শ নয়? অপশন নাম্বার 3 আদর্শ নয়। তো নেগেটিভের আনসার নেগেটিভ হবে, সুতরাং অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। 105।
ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষিকা ব্ল্যাকবোর্ডের কেন্দ্রে একটি শব্দ লিখলেন। ব্ল্যাকবোর্ডের ঠিক মিডিলে উনি কী করলেন, একটা শব্দ লিখে দিলেন এবং শিক্ষার্থীদের তাদের সম্ভাব্য চিন্তাভাবনা করে সেই সব শব্দগুলি খুঁজতে বললেন যেগুলি কেন্দ্রের শব্দের সঙ্গে সম্পর্কিত। এই কার্যকে কি বলবো? অ্যাজ ফর এক্সাম্পল, ইনি কী করলেন, একটা ব্ল্যাকবোর্ড এখানে থাকলো, এই ঠিক মধ্যেখানে তিনি একটা শব্দ লিখে দিলেন, বললেন যে এই শব্দ রিলেটেড তোমরা আরও কিছু শব্দ ভাবো তো কী হতে পারে, বা এই শব্দ রিলেটেড আরও কিছু শব্দ তোমরা খুঁজো। আমি একটা শব্দ লিখলাম, তো এই শব্দের সঙ্গে রিলেটেড কানেক্টেড আরও কিছু শব্দ তোমরা লিখো তো, বা বলো। এই যে কার্য, এই কার্যটাকে আমরা কি বলতে পারি? 105, শিক্ষার্থীর শব্দভাণ্ডারের উন্নতি সাধন, ব্যাকরণ বুঝতে পারা, পঠন দক্ষতা না লিখন দক্ষতা। এখানে তিনি খুঁজতে বলেন, একটা জিনিস বুঝবো যে শব্দগুলো তোমরা খুঁজো, এখানে তিনি পড়ার কথাও বলেননি, লেখার কথাও বলেননি, ঠিক আছে না? খুঁজো, খুঁজে বের করো। খুঁজে মানে কি? বুদ্ধি দিয়ে, ব্রেন থেকে খুঁজো, ব্রেনের কাজ এটা। এখানে খোঁজা মানে ব্রেনের কাজ, ব্রেন থেকে খুঁজতে হবে। ব্যাকরণও এখানে কোনো ফ্যাক্টর না। আমি একটা শব্দ এখানে লিখলাম, এই শব্দ রিলেটেড আর কি কি শব্দ হতে পারে তোমরা বলো। তার মানে এখানে শব্দ ভাণ্ডারের বিকাশ হচ্ছে, শব্দ ভাণ্ডারের উন্নতি হচ্ছে। ক্লিয়ার? তো ঝাড়খণ্ড টেটের বাংলা ভাষার প্রত্যেকটা টপিকের আমরা এই ধরনের ক্লাস আমরা দিয়ে থাকবো, আপনারা পেয়ে যাবেন। প্রত্যেকটা টপিকের ক্লাস আপনারা এলাবোরেটলি পেয়ে যাবেন। আপনাদের সহজগুরু অ্যাপ আছে, দেখতে পাচ্ছেন। এই সহজগুরু অ্যাপের কোর্সে যদি আপনারা এনরোল হয়ে যান, বাংলা ভাষার এই ধরনের 100% সম্পূর্ণ কোর্স, আপনাদের সিলেবাসের অন্তর্ভুক্ত যতটা টপিক আছে প্রত্যেকটা টপিকের ক্লাস আমরা এই অ্যাপে কন্ডাক্ট করছি। সঙ্গে আপনারা মক টেস্ট, প্র্যাকটিস সেট, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, পিডিএফ নোটস আপনারা সবগুলো পেয়ে যাবেন। যদি আপনারা এই সম্পূর্ণ কোর্সটা যদি আপনারা চান, তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আমাদের লিঙ্কে ক্লিক করে আমাদের অ্যাপে খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যান এবং বিস্তারিত জানতে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে যোগাযোগ করুন।